আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর অনলাইন জিওগ্রাফি ক্লাস যে চলছে, ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্টের পর আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি ফার্স্ট অনলাইন সারপ্রাইজ টেস্টের যেসব প্রশ্ন ছিল এবং তার কি কি উত্তর হবে সেই নিয়ে আলোচনা করেছি। চলো আজকে দ্বিতীয় ক্লাসে আমরা অস্থিত পৃথিবী সম্পর্কে জানবো। এর আগেও অস্থিত পৃথিবীর আমি দুটো ক্লাস করেছি, আজকে তার 3 নম্বর ক্লাস। চলো অস্থিত পৃথিবী সম্পর্কে তাহলে আমরা আজকে জানি। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অস্থিত পৃথিবী। অস্থিত পৃথিবী অস্থিত পৃথিবী বলা হচ্ছে কেন? দেখো, অস্থিত মানে হচ্ছে অস্থির। আমরা সাধারণত পৃথিবীটাকে স্থির মনে হলেও, স্থিতিশীল মনে হলেও কি হয়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু আমরা যদি গোটা পৃথিবীটা পর্যালোচনা করি, যে কোনো জায়গায় পৃথিবীর ভূমিকম্প হচ্ছে, কোনো জায়গায় মালভূমি, কোনো জায়গায় সমভূমি, কোনো জায়গায় পর্বতের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পৃথিবীর কিন্তু ভূপৃষ্ঠের ওপরটা স্থিতিশীল নয়, কোনো না কোনো জায়গায় কিছু পরিবর্তন হয়ে চলেছে। তাই জন্য আজকে আমাদের এই চ্যাপ্টার নামও অস্থিত পৃথিবী। দেখো, এই পৃথিবীর যে এরকম অস্থির হওয়ার কারণ, দুটি কারণ আমি ব্যাখ্যা করেছিলাম। এর পিছনে দুটি কারণ আছে, একটা হচ্ছে মহাসঞ্চারণ তত্ত্ব আর একটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। অনেকদিন আগে ক্লাস করেছি, তাই আরেকবার করে এগুলো স্মরণ করিয়ে দিচ্ছি। মহাসঞ্চারণ তত্ত্ব ও পাত সংস্থান তত্ত্ব, দুটো তত্ত্বের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পৃথিবীটা কেন স্থিতিশীল। পাত সংস্থান তত্ত্ব, দেখো, মহাসঞ্চারণ তত্ত্বের প্রবক্তা হচ্ছে আলফ্রেড ওয়েগনার, আর পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা হচ্ছে লাপিচো। মহাসঞ্চারণ বলতে কি, আগে আমরা জানি যে সমস্ত মহাসাগর আছে, 5টি মহাসাগর এবং 7টি মহাদেশ, এই 5টি এবং মহাসাগর এবং 7টি মহাদেশ একসাথে ছিল, অর্থাৎ স্থলভাগটি একসাথে ছিল এবং জলভাগ একসাথে ছিল। একদিকে শুধু মহাসাগরগুলো ছিল, আর অন্যদিকে কি ছিল, শুধুমাত্র মহাদেশগুলো ছিল। পরবর্তীকালে এদের চলন শুরু হয় এবং আস্তে আস্তে এভাবে পৃথিবীর অবস্থা দাঁড়ায়। এর আগে আমি ক্লাসে ছবি এঁকে দেখিয়েছি, তাই আজকের কিন্তু আমি আঁকছি না। তোমরা এর আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো, দেখবে একবার যে মহাসঞ্চারণ তত্ত্ব কি। মেন এর তত্ত্ব হচ্ছে যে মহাদেশ এবং এই মহাসাগরগুলো চলনশীল, এই জন্য একে বলা হচ্ছে মহাসঞ্চারণ। কিন্তু এই তত্ত্বের মাধ্যমে যে কোনো জায়গায় ভূমিকম্প, কোনো জায়গায় পর্বতের সৃষ্টির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তার পরবর্তীকালে পাত সংস্থান যে তত্ত্ব আসে, যে তত্ত্ব লাপিচো নিয়ে আসেন, তার সাথে ম্যাকেনজি, উইলসন, পার্কার, মর্গ্যান ইত্যাদিও এই সংস্থার সাথে যুক্ত ছিলেন। তার কি মন্তব্য, যে পাত সংস্থান বলতে পৃথিবী কয়েকটি পাতের সমন্বয়ে গঠিত। পাতগুলি কিরকম, যে পৃষ্ঠতল ক্ষেত্রফলের তুলনায় বেধ খুবই কম। এই পাতগুলো অনেকটা আগের ক্লাসগুলো আমি এঁকে দেখিয়েছি। ধরো এরকম পাতগুলো আকার, এই পাতগুলো চলনশীলের কারণে হচ্ছে। কোনো জায়গায় পাতগুলো কি হচ্ছে, পাতগুলোর 3 রকম চলন হয়। পাতগুলোর 3 রকম চলন হয়, একটা হচ্ছে অভিসারী, একটা হচ্ছে অপসারী, আর একটা হচ্ছে নিরপেক্ষ। অভিসারী বলতে যখন দুটো পাত পরস্পরের মুখের দিকে যায়, দুটো পাত পরস্পরের দিকে যায়, একে বলা হচ্ছে অভিসারী। এর ফলে কি হয়, প্রধানত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। ভঙ্গিল পর্বত ভাঁজের ফলে সৃষ্টি হয়, এর ফলে অগ্নুৎপাত হয়। একটা পাত যখন আরেকটা পাতের উপর চেপে যায়, তখন তাকে বলা হচ্ছে অভিসারী পাত সীমানা। আর একটাকে বলা হয় অপসারী পাত সীমানা। যখন দুটো পাত, একটা পাত অপরের দিক থেকে দূরে সরে যায়, একে বলা হয় অপসারী। এর ফলে প্রধানত অগ্নুৎপাত হয়, এই মধ্যে যে ফাটল দেখা যায়, এর ফলে অগ্নুৎপাত হয়। এই জন্য অপসারীকে বলা হচ্ছে গঠনকারী পাত সীমানা, আর অভিসারীকে বলা হয় বিনাশকারী, ধ্বংস করে দেয় বলে। আর এক রকম পাতের চলন হয়, যেটাকে বলা হয় নিরপেক্ষ। এর ফলে সাধারণত চ্যুতির সৃষ্টি হয়। এরকম পাশাপাশি যখন দুটো পাতের চলন হয়, তখন তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে। অর্থাৎ অভিসারী, অপসারী এবং নিরপেক্ষ পাত সীমানা, এই ক্লাস আমি আগের দুটো ক্লাসে করিয়েছি, ওই জন্য জাস্ট আজকে একবার বলে দিলাম। এর পরবর্তী ক্লাস দেখো, যেখান থেকে আজকে আমরা শুরু করব, অগ্নুদ্গম। অগ্নুদ্গম বলতে কি, যে ভূগর্ভের উত্তপ্ত গলিত যে ম্যাগমা যখন ভূপৃষ্ঠের কোনো ফাটল দিয়ে প্রচন্ড বিস্ফোরণ সহ ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসে, একই বলা হয় অগ্নুদ্গম। তাহলে অগ্নুদ্গম কি বললাম, ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা
ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা যখন কোনো দুর্বল অংশ বা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে অগ্নুদ্গম বলে। দেখবে অগ্নুদ্গমের চিত্রটা অনেকটা ঠিক এই টাইপের। এটা ধরো এই অগ্নুৎপাতের মুখ, এই যেটা মুখ হয় সেটাকে বলা হয় জ্বালামুখ। একে বলা হচ্ছে জ্বালামুখ। কি বলা হয়? এই যে মুখটাকে বলা হয় জ্বালামুখ। একে বলা হচ্ছে জ্বালামুখ। এইখান থেকে যখন ম্যাগমা বাইরের দিকে বেরিয়ে আসছে, একে যখনই ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে তখন তাকে আমরা কি বলি? লাভা বলি। এই বেরিয়ে আসছে একে বলা হচ্ছে অগ্নুদ্গম। এই অগ্নুদ্গমের ফলে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। কেন সঞ্চয়জাত পর্বত বলা হয়? এর ফলে দেখো সঞ্চয় হচ্ছে, ম্যাগমা সঞ্চয় হয়ে হয়ে যে পর্বতের সৃষ্টি হচ্ছে একে সঞ্চয়জাত পর্বত বলে। এবার আমরা জানবো কেন এই অগ্নুদ্গমটা হচ্ছে। দেখো আগে ভালো করে আমরা বুঝি যে অগ্নুদ্গমটা কেন হচ্ছে। আমরা জানি যে ভূ অভ্যন্তরে ভূত্বকের নিচের স্তরের নাম কি? গুরুমণ্ডল। আমরা সকলেই জানি, আমরা এর আগের ক্লাসগুলোয় পড়েছি পৃথিবীর অন্দরমহলে যে ওপরেরটাকে ভূত্বক বলছি, এই ওপরটা ভূত্বক, এই মধ্যেটা হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলে মোটামুটি ম্যাগমার উষ্ণতা থাকে 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 2000 ডিগ্রির ওপর সেন্টিগ্রেড উষ্ণতা থাকলে স্বাভাবিকভাবে শিলা গলে যাওয়ার কথা, শিলা গলে যাওয়ার কথা। কিন্তু আমরা দেখি যে অত্যধিক প্রবল চাপের কারণে এই গলনাঙ্ক বেড়ে যায়। যে শিলার যে গলনাঙ্ক 2000 ডিগ্রিতেও তখন গলে না, গলনাঙ্ক বেড়ে যায়। ফলে শিলাগুলো কিছু অংশটা গলে এবং প্লাস্টিকের মতো হয়ে প্রবাহিত হয়, কিছু অংশটা গলে প্লাস্টিকের মতো শক্ত হয়ে প্রবাহিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অগ্নুদ্গম কেন হচ্ছে। পৃথিবীর অভ্যন্তরে কি? পৃথিবীর অভ্যন্তরে যখন আমরা জানি গুরুমণ্ডলের উষ্ণতা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর, কিন্তু এখানে শিলার গলে যাওয়ার কথা, কিন্তু এখানে গলনাঙ্ক বেড়ে যায় অত্যধিক চাপের কারণে। চাপ যখন বেড়ে তখন গলনাঙ্কও বেড়ে যায়। এখানে অত্যধিক চাপ বেড়ে যাওয়ার কারণে এখানে গলনাঙ্কও বেড়ে যায়। ফলে এই কিছু অংশটা অর্ধতরল হয় এবং প্লাস্টিকের মতো হয়ে প্রবাহিত হয়। এবং যখন এই ম্যাগমা ওপরের দিকে ধীরে ধীরে কি হয়? এই ম্যাগমা যখন উষ্ণতা বাড়ে তখন হালকা হয়ে যায় এবং ওপরের দিকে ওঠে এবং গলনাঙ্ক কমতে থাকে। চাপ এবং গলনাঙ্ক পরে এই ম্যাগমা যখন হালকা হয়ে যায় তখন চাপ এবং গলনাঙ্ক দুটোই কমতে থাকে। এবং জলীয় বাষ্প যে থাকে এই ম্যাগমার মধ্যে, গ্যাস এবং জলীয় বাষ্প, সেটা বাইরের দিকে বেরিয়ে আসার প্রবল চেষ্টা করে এবং ভূপৃষ্ঠের যখন কোনো দুর্বল অংশ পায় তখন সেটা বাইরে বেরিয়ে আসে। এই বাইরে বেরিয়ে আসা পদার্থটাকেই তখন বলা হচ্ছে লাভা। তাহলে কেন বের হচ্ছে আমরা কি করে বুঝবো? দেখো আমরা জানি বহির্গুরুমণ্ডল যে বাইরের যে গুরুমণ্ডলের যে অংশটা তা সম্পূর্ণ গলে যায়। বহির্গুরুমণ্ডলের কোনো অংশে যখন সম্পূর্ণ গলে যায়, আমি বললাম এই অংশটা পুরোটা গলে না, কিন্তু যখন কোনো অংশ সম্পূর্ণ গলে যায় তখন এই ম্যাগমার ঘনত্বটাও কম হয়ে যায় এবং আশেপাশে গলিত অবস্থার তুলনায় যখনই গলে যায় তখন সেটা হালকা হয়ে যায় এবং উপরের দিকে উঠে আসার চেষ্টা করে। তখন চাপ এবং গলনাঙ্ক দুটোই কমে যাওয়ার কারণে এর মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেইটা উপরের দিকে উঠে আসতে চায়। ফলে যখনই উপরের দিকে উঠে আসতে চায় তখন যদি কোনো দুর্বল অংশ পায় তখন বাইরে বেরিয়ে আসে। তাহলে আমি প্রথম অবস্থায় বললাম, দেখো ভালো করে বোঝো এই বিষয়টা, যে গুরুমণ্ডলের ভেতরের অংশের উষ্ণতা হচ্ছে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। 2000 ডিগ্রিতে শিলা গলে যাওয়ার কথা, কিন্তু অত্যাধিক চাপের কারণে শিলা গলে না। কিন্তু এই ওপরের দিকে এটাকে দুটো ভাগে ভাগ করেছি আমরা জানি, বহির্গুরুমণ্ডল এবং অন্তর্গুরুমণ্ডল। এই বহির্গুরুমণ্ডলের কিছু অংশ যখন সম্পূর্ণ গলে যায় তখন এই গলে যাওয়ার ফলে এখানে জলীয় বাষ্পও থাকে। এই জলীয় বাষ্প বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। তখন ভূপৃষ্ঠের যখন কোনো দুর্বল অংশ পায় তখন বাইরে বেরিয়ে এসে যে এই অগ্নুদ্গমগুলো সৃষ্টি করে। এই বাইরে বেরিয়ে আসা পদার্থটাকে আমরা বলছি লাভা এবং ভিতরে অবস্থায় যখন থাকছে তখন বলছি ম্যাগমা। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো আশা করি যে অগ্নুদ্গম কেন হয়। এরপরে দেখো ভূগঠনিক এই ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী মানে ভূপৃষ্ঠ কিভাবে গঠন হচ্ছে দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়। তোমাদের অনেক সময় এখানে
শর্ট কোশ্চেন আসবে, অত বিস্তারিত জানার প্রয়োজন নয়, তবু আমি বলে দিচ্ছি। ভূপৃষ্ঠে যে সমস্ত ক্রিয়া প্রভাব বিস্তার করে কেন হচ্ছে, ভূপৃষ্ঠটা কেন এরকম কোথাও উঁচু কোথাও নিচু কোথাও খাল কেন হচ্ছে সেটার ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো তাহলে ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া, এটাকে কেন হচ্ছে কি কি ভাগে ভাগ করা যাচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া, দেখো এটা প্রধানত দুটো কারণের হয়, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া, দেখো অন্তর্জাত প্রক্রিয়াটা দু রকম ভাবে হয়, একটা খুব সময় ধরে হয়, একটা দ্রুত হয়। তাহলে একে আমরা দুটো ভাগে ভাগ করব, দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়া আর কম সময়ব্যাপী প্রক্রিয়া। একটা হচ্ছে দীর্ঘ সময় আর একটা লিখছি কম সময়। কম সময়ই হয়ে যায়। কম সময় কোনগুলো হয়, কম সময় আবার দু রকম ভাবে হয়, একরকম অগ্নুৎপাত আর একটা হচ্ছে ভূমিকম্প। একটা হচ্ছে অগ্নুদ্গম আর একটা হচ্ছে ভূমিকম্প। আমরা জানি কোনো জায়গায় ভূমিকম্প দ্রুত দ্রুত ভূমিকম্পের মাধ্যমে কোনো জায়গাকার ভূমিরূপ পরিবর্তন করে দেয়, কোনো জায়গার দ্রুত অগ্নুদ্গমের মাধ্যমেও কি হয়, ভূমিরূপের পরিবর্তন ঘটে। তাহলে ভূমিরূপ পরিবর্তনে এই কটা প্রক্রিয়া কাজ করে, প্রধানত অন্তর্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অনেক সময় তোমাদের অন্তর্জাত প্রক্রিয়া কি 2 নম্বরে আসতে পারে, বহির্জাত কি প্রক্রিয়া কি তোমাদের 2 নম্বরে আসতে পারে। অন্তর্জাত প্রক্রিয়া বলতে যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের অভ্যন্তরে ক্রিয়াশীল থেকে, অভ্যন্তরে মানে ভেতরে, ভূপৃষ্ঠের ভেতরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। যেমন অগ্নুদ্গম, ভূমিকম্প দিতে পারো। তাহলে যে প্রক্রিয়া ভূ অভ্যন্তরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়া বলতে যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল থেকে ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে প্রধান হচ্ছে নদী। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে প্রধান হচ্ছে নদী। একেও 4 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে নদীর কার্য, একটা হচ্ছে বায়ুপ্রবাহ, নদী বায়ুপ্রবাহ, এটা ক্লাস 10-এ তোমরা পাবে। নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, আর একটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গটা আবার ক্লাস 10-এ নাই, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহটা আছে, সমুদ্র তরঙ্গটা 11-12-এ পাবে। সমুদ্র তরঙ্গ। তাহলে ভূপৃষ্ঠের ওপর যে প্রভাব বিস্তার করতে দুটো প্রক্রিয়া কাজ করে। প্রথমত কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া কাজ করে। প্রথম অবস্থায় কোনো জায়গায় পর্বত, মালভূমি বা সমভূমি কি কারণে সৃষ্টি হবে, অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে। তারপরে সেইটা ছোট বড় করার দায়িত্ব কার, এই বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কোনো জায়গায় নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, নদী মাধ্যমে কোনো জায়গায় বেশি ক্ষয় পায়, কোনো জায়গায় সঞ্চয় হয়, বায়ুপ্রবাহের মাধ্যমে কোনো জায়গায় ওরকম ক্ষয় সঞ্চয় হয়, হিমবাহ তাই। হিমবাহ বলতে বরফের নদীকে হিমবাহ বলে, সহজ কথায় বুঝে নাও। আর সমুদ্র তরঙ্গ মানে সমুদ্রের যে ঢেউ, সেটাকে আমরা সমুদ্র তরঙ্গ বলি। তাহলে ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী যেসব প্রক্রিয়াগুলো কাজ করে তার মধ্যে হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া একটা, আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ায় 2 রকম ভাবে হয়, দীর্ঘ সময় ধরে হতে পারে বা কম সময় ধরে হয়। কম সময় ধরে গুলোই বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অগ্নুদ্গম আর একটা হচ্ছে ভূমিকম্প। আর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে প্রধান হচ্ছে নদী, তারপরে আছে বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ ইত্যাদি। তাহলে আজকে আমরা এই বিষয়গুলো একটু জানলাম। এর পরের ক্লাসে আমি অগ্নুদ্গমের শ্রেণীবিভাগগুলো করাবো। দিয়ে আশা করছি এই ক্লাসটা আর হয়তো 1টা থেকে 2টো ক্লাস লাগবে, তাহলে শেষ হয়ে যাবে। দেখো অস্থিত পৃথিবী এবং পৃথিবীর অন্দরমহল, এই দুটো অধ্যায় শেষ হয়ে গেলে তোমরা অনেকটা এগিয়ে যাবে। এই দুটো অধ্যায় শেষ হয়ে গেলে আবার একটা পরীক্ষা নিয়ে নেবো। আশা করছি এটা ক্লাস টেস্ট হয়ে যেতে পারে। তারপরে
তোমাদের আবার অফলাইনও শুরু হয়ে যেতে পারে ক্লাস। তাহলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।